প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল আউয়াল, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ। আমরা আজকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের হিসাব বিজ্ঞান পরিচিতি পাঠের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র সম্পর্কে আলোচনা করব। আমরা গত ক্লাসে তোমাদেরকে হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণের উপাদানসমূহ এবং প্রতিটি লেনদেন কিভাবে হিসাব সমীকরণের উপাদানসমূহকে প্রভাবিত করে সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা সমীকরণ পদ্ধতিতে প্রতিটি লেনদেনের সাথে সম্পৃক্ত যে হিসাবগুলো থাকে সেই হিসাবগুলোর ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র সম্পর্কে আলোকপাত করব। তো আমরা দেখেছি পূর্বে সমীকরণ পদ্ধতিতে প্রতিটি লেনদেন এই নিম্নের পাঁচটি হিসাবের যে কোনো একটি বা দুটি অথবা ততোধিক হিসাবকে প্রভাবিত করে। কোন হিসাবগুলো? সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। আমি গতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাসেট সমান দায় যোগ মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তো আমরা আজকে পূর্বে আলোচিত এই 6টি হিসাবের প্রতিটি হিসাব কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে সেটা সম্পর্কে তোমাদেরকে পাঠ দেব। প্রথমে সম্পদ। যেই লেনদেনের মাধ্যমে অথবা যদি কোনো লেনদেনে সম্পদ বৃদ্ধি পায় তাহলে সম্পদ হবে ডেবিট, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে সম্পদ হবে ক্রেডিট। দায়ের ক্ষেত্রে দায় যদি কখনো হ্রাস পায় তাহলে দায় হবে ডেবিট, দায় বৃদ্ধি পেলে দায় হবে ক্রেডিট। মূলধনের ক্ষেত্রে মূলধন হ্রাস পেলে হবে ডেবিট, আর মূলধন বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। আয়ের ক্ষেত্রে যদি আয় হ্রাস পায় তাহলে আয়বাচক হিসাবটা হবে ডেবিট, যদি আয় বৃদ্ধি পায় তাহলে আয়বাচক হিসাবটি হবে ক্রেডিট। আমরা 5 নম্বর থেকে কি দেখতে পাচ্ছি? ব্যয়ের ক্ষেত্রে যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। উত্তোলনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যদি উত্তোলন বৃদ্ধি পায় তাহলে উত্তোলন হিসাব হবে ডেবিট, আর যদি উত্তোলন হ্রাস পায় তাহলে উত্তোলন হিসাব হবে ক্রেডিট। আমরা যে 6টি হিসাবের কথা এখন বলেছি সেই হিসাবগুলোর মধ্যে তোমরা ভালো করে খেয়াল করে দেখো, সম্পদ, ব্যয় এবং উত্তোলন এই 3টি হিসাব যখন বৃদ্ধি পায় তখন সেগুলো ডেবিট হয়, আর যখন সেগুলো হ্রাস পায় তখন ওই 3টি হিসাব ক্রেডিট হয়।
পক্ষান্তরে দায়, মূলধন এবং আয়ের ক্ষেত্রে এগুলো যখন হ্রাস পাবে তখন হবে ডেবিট, আর যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আমরা যদি পাওনা টাকা পরিশোধ করি তাহলে আমাদের দায় হ্রাস পাবে, সেক্ষেত্রে পাওনাদার হিসাব হবে ডেবিট। আবার যদি কোনো বিক্রেতার কাছ থেকে আমরা বাকিতে পণ্য ক্রয় করি তাহলে এই লেনদেনের মাধ্যমে আমার দায় বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে আমি দায়বাচক যে হিসাবটি আছে অর্থাৎ পাওনাদার, সেই পাওনাদার হবে ক্রেডিট। আমরা এখন এই 6টি হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের যে সূত্র আমি দেখিয়েছি সেই সূত্রের আলোকে কয়েকটি উদাহরণ এখন আমরা দেখব, তাহলে আমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। যেমন 1 নম্বরে দেখো, জনাব এক্স নগদ 1 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেন। এই লেনদেনের ফলে আমাদের কি কি ঘটলো? প্রথমত, নগদ টাকা যেহেতু কারবারে আসছে, নগদ বৃদ্ধি পাবে এবং মালিক যেই টাকা নিয়ে ব্যবসা শুরু করেন সেটাকে আমরা কি বলি? মূলধন বলি। তাহলে এখানে মূলধনের বৃদ্ধি পাইছে। তাহলে আমরা পূর্বে দেখানো সূত্রের আলোকে বলতে পারি, এই লেনদেনের মাধ্যমে যেহেতু নগদ টাকা বৃদ্ধি পাইছে এবং মূলধনও বৃদ্ধি পাইছে, আর নগদ যেহেতু সম্পদ, তাহলে নগদান হিসাব হবে ডেবিট। আর মূলধন বৃদ্ধি পেলে আমরা আগেই বলেছি মূলধন হবে ক্রেডিট। 2 নম্বর উদাহরণ দেখো, ধারে যন্ত্রপাতি ক্রয়। তো ধারে যদি আমরা ক্রয় করি তাহলে যে যন্ত্রপাতিটা আমরা কিনলাম সেটা কারবারে আসলো, এতে করে কারবারের যন্ত্রপাতি বাবদ সম্পত্তি বৃদ্ধি পেল। অন্যদিকে যেহেতু আমরা বাকিতে জিনিসটা কিনছি, তাহলে আমাদের এখানে দায়েরও সৃষ্টি হবে, অর্থাৎ যার কাছ থেকে আমরা বাকিতে কিনছি তিনি আমাদের পাওনাদার হবেন। তাহলে এই লেনদেনের ফলে একদিকে আমার যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পাইছে, অন্যদিকে আমার পাওনাদার নামক দায় বৃদ্ধি পাইছে। তাহলে আমরা আগে যেটা বলেছি সেটা হলো, সম্পদ যখন বৃদ্ধি পায় সেটা হবে ডেবিট, আর দায় যখন বৃদ্ধি পাবে সেটা হবে ক্রেডিট। তাহলে আমরা বলতে পারি এই 2 নম্বর লেনদেনের জাবেদা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব হবে ক্রেডিট। 3 নম্বর উদাহরণে আমরা কি দেখতে পাচ্ছি? পাওনাদারকে পরিশোধ করা হলো 10,000 টাকা। তো পাওনাদার যেহেতু আমাদের জন্য একটা দায়, আমরা যখন পাওনাদারকে টাকা পরিশোধ করব তখন সেই দায়টি হ্রাস পাবে, এবং যেহেতু আমরা তাকে নগদ টাকা পরিশোধ করতেছি তাহলে আমাদের কারবার থেকে নগদ টাকার পরিমাণ কমে যাবে। তো এই লেনদেনের ফলে একদিকে আমার দায় কমতেছে, অন্যদিকে আমার নগদ সম্পদ কমতেছে। তো আমরা যদি দায় কমে তাহলে জাবেদায় কী দেব? দায় হ্রাস পেলে দায় হবে ডেবিট, আর নগদ হ্রাস পেলে নগদ হবে ক্রেডিট। সুতরাং এখানে জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব হবে ক্রেডিট। 4 নম্বর উদাহরণ দেখো, এখানে বলছে নগদে ভাড়া প্রদান করা হলো 5,000 টাকা। এক্ষেত্রে ভাড়াটা হচ্ছে আমাদের কারবারের জন্য খরচ, আর নগদ টাকাটি হলো সম্পদ।
তাহলে এই 4 নম্বর লেনদেনের কারণে আমাদের কারবারে ভাড়া বাবদ খরচ বৃদ্ধি পাইছে এবং নগদ বাবদ সম্পদ হ্রাস পাইছে। তো আমরা পূর্বেই বলেছি, যদি খরচ বৃদ্ধি পায় তাহলে সেই খরচটা হবে ডেবিট, যদি সম্পদ হ্রাস পায় তাহলে সেই সম্পদটা হবে ক্রেডিট। তাহলে 4 নম্বর উদাহরণের জাবেদা আমরা বলতে পারি যে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার আসো 5 নম্বর উদাহরণে। এখানে বলছে নগদে আসবাবপত্র ক্রয় 25,000 টাকা। তো নগদে যদি আসবাবপত্র ক্রয় করা হয় তাহলে একদিকে আমার নগদ টাকা কারবার থেকে কমে যাবে, অন্যদিকে আসবাবপত্র কারবারে বৃদ্ধি পাবে। তো আসবাবপত্র হচ্ছে কারবারের জন্য একটা সম্পদ, নগদ টাকাও সম্পদ। তাহলে এখানে একটি সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর একটা সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে আমরা পূর্বে শেখানো সূত্র অনুযায়ী বলতে পারি যে সম্পদ বৃদ্ধি পাবে সেটা হবে ডেবিট, যেটা হ্রাস পাবে সেটা হবে ক্রেডিট। অর্থাৎ 5 নম্বর উদাহরণের জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উদাহরণ 6 আমরা কি দেখতে পাচ্ছি, ধারে পণ্য ক্রয়। তো এখানে আমরা ক্রয় করেছি, ক্রয় হচ্ছে একটি ব্যয়বাচক হিসাব। অন্যদিকে যেহেতু ধারে ক্রয় করেছি তাহলে সে ধারে ক্রয়ের মাধ্যমে আমাদের দায়ের সৃষ্টি হবে। যার কাছ থেকে আমরা বাকিতে কিনছি বা ধারে কিনছি তিনি হচ্ছেন আমাদের পাওনাদার। তাহলে এই লেনদেনের ফলে একদিকে ক্রয় বাবদ আমার কারবারের খরচ বৃদ্ধি পাইছে, অন্যদিকে বাকিতে ক্রয় বাবদ আমার পাওনাদার বৃদ্ধি পাইছে, অর্থাৎ দায় বৃদ্ধি পাইছে। তাহলে খরচ বৃদ্ধি পেলে আমরা বলছি ডেবিট, আর দায় বৃদ্ধি পেলে আমরা বলি ক্রেডিট। সুতরাং 6 নম্বর উদাহরণের জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, আর পাওনাদার হিসাব বা এটাকে আমরা প্রদেয় হিসাব বলি সেটা হবে ক্রেডিট। এবার আসো 7 নম্বরে। মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ করেন 8,000 টাকা। আমরা জানি মালিক যখন তার ব্যক্তিগত তহবিল থেকে কারবারে কোনো কিছু আনেন অথবা কারবারের পক্ষে কোনো দায় পরিশোধ করেন, তাহলে মালিকের সেই আনয়নটা হচ্ছে মূলধন। আর যে জিনিসটা তিনি কারবার থেকে নেবেন, যদি কোনো সম্পদ তিনি কারবার থেকে নেন তাহলে কারবারের সম্পত্তি হ্রাস পাবে, অথবা তিনি যদি কোনো কারবারের পক্ষে কোনো ঋণ পরিশোধ করেন তাহলে কারবারের দায় হ্রাস পাবে। তো এইখানে 7 নম্বর উদাহরণে যেহেতু মালিক তার ব্যক্তিগত তহবিলে টাকা দিয়ে কারবারের দায় পরিশোধ করছে, তাহলে একদিকে কারবারের দায় কমছে, অন্যদিকে কারবারের নিকট মালিকের দাবি বাড়ছে। তো কারবারের নিকট মালিকের যে দাবি সেটাকে আমরা কি বলি, মূলধন বলি। তাহলে কারবারের ঋণ যদি হ্রাস পায় তাহলে ঋণ হিসাবটা হবে ডেবিট, যদি কারবারের মূলধন বৃদ্ধি পায় তাহলে মূলধন হিসাবটা হবে ক্রেডিট। এক্ষেত্রে 7 নম্বর জাবেদা হবে ঋণ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এবার আসো 8 নম্বর উদাহরণে। নগদে বিক্রয়। এই লেনদেনের ফলে আমাদের কারবারে কী কী অবস্থার পরিবর্তন হয়েছে আমরা দেখি। প্রথমত, নগদে বিক্রয় করার ফলে আমাদের কারবারের নগদ টাকা বৃদ্ধি পাইছে। আর দ্বিতীয়ত, বিক্রয় হচ্ছে একটা আয়বাচক হিসাব, তা বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পাবে। তাহলে আমরা আগেই বলেছি যখন সম্পদ বৃদ্ধি পায় তখন সম্পদটা হয় ডেবিট, যদি আয় বৃদ্ধি পায় তাহলে আয়টা হবে ক্রেডিট। তাহলে 8 নম্বর উদাহরণের সাহায্যে যেহেতু একদিকে আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পাইছে, অন্যদিকে বিক্রয় বাবদ আমাদের আয় বৃদ্ধি পাইছে, সেক্ষেত্রে 8 নম্বর উদাহরণের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট,
বিক্রয় হিসাব ক্রেডিট। এবার আমরা 9 নম্বর উদাহরণ দেখি। মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করেন। মালিক যখন কারবারকে কোনো কিছু প্রদান করেন আমরা বলি সেটা মূলধন। একইভাবে তিনি যখন কারবার থেকে কোনো কিছু নিয়ে যান আমরা সেটাকে বলি উত্তোলন। তাহলে তোমরা যারা পূর্ব থেকেই ব্যবসা শিক্ষার শিক্ষার্থী ছিলে তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো যে যখন মালিক পণ্য উত্তোলন করেন তাহলে তখন আমরা উত্তোলনকে ডেবিট করি আর পণ্য না সেটা ক্রয়কে আমরা ক্রেডিট করি। তাহলে এই 9 নম্বর উদাহরণের জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। 10 নম্বর উদাহরণটা হচ্ছে ধারে পণ্য বিক্রয়। তো ধারে পণ্য বিক্রয় হচ্ছে 25,000 টাকা। তো এই ধারে বিক্রয়ের ফলে আমার কি কি অবস্থার সৃষ্টি হবে আমরা দেখি। প্রথমত যার কাছে বিক্রয় করলাম তিনি হচ্ছেন আমার জন্য দেনাদার বা প্রাপ্য হিসাব, আর দেনাদার বা প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের কারবারের জন্য সম্পদ। তো এই লেনদেনের ফলে অর্থাৎ 10 নম্বর লেনদেনের ফলে একদিকে কারবারের সম্পদ বৃদ্ধি পাইছে, অন্যদিকে বিক্রয় বাবদ কারবার আয় বৃদ্ধি পাবে। তো যখন সম্পদ বৃদ্ধি পায় আমরা সম্পদকে ডেবিট করি, যখন বিক্রয়ের ফলে যখন আয় বৃদ্ধি পাবে তখন আমরা বিক্রয়কে ক্রেডিট করব। তাহলে 10 নম্বর উদাহরণে জাবেদা হবে প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব হবে ক্রেডিট। তো আমরা গত ক্লাসেই বলেছিলাম হিসাব সমীকরণে লেনদেনের যে প্রভাব সেটা যদি আমরা ভালোভাবে আত্মস্থ করতে চাই তাহলে হিসাব সমীকরণ সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। সমীকরণের মূল যে 3টি উপাদান সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, সেখানে কারবারের মোট সম্পদ সমান দায় এবং মালিকানা সম্পদের যোগফল হবে। এজন্য আমরা যখন হিসাব সমীকরণ লিখি অথবা যখন কোনো লেনদেনকে সমীকরণে আমরা দেখাই তখন ওই লেনদেনের প্রভাব দেখানোর পরেও সমীকরণের দুই পাশ অর্থাৎ সম্পত্তি সমান দায় এবং মালিকানা সত্ত্ব ঠিকই থাকবে। মূলত সমীকরণে দুতরফা দাখিলা পদ্ধতির প্রভাব বা বহিঃপ্রকাশে দেখানো হয়ে থাকে। তো দুতরফা দাখিলা এটা তোমরা অনেকেই জানো, সেটা কি? যারা জানো না আমি আজকে আর এই বিষয়টার অবতারণা করতেছি না, আমরা আগামী ক্লাসে এটি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।